একসঙ্গে 10টা মেয়ে একটি স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হত্যা করে। পুলিশের অনুমান একটি মেয়ের 12 বছর ধরে মানসিক রোগগ্রস্ত থাকাই এদের মৃত্যুর কারণ। সত্যিই কি তাই? নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা এসে গেছি আপনাদের জন্য নতুন একটি সিনেমার এক্সপ্লেন নিয়ে। আজকে সিনেমাটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত গুজরাটি মুভি ওয়াশ লেভেল 2। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সিনেমার কাহিনী শুরু হয় গুজরাটে। সিনেমার শুরুতেই দেখানো হয় একটি স্কুল প্রতিদিনের মতো তার স্বাভাবিক নিয়মে চলছে। টিফিন টাইমে স্কুলের সব ছাত্রী ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করছে। প্রতিদিনের মতোই তারা সবাই বন্ধুরা মিলে গল্প করতে করতে খাচ্ছিল। তাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পরেই ক্যান্টিনে থাকা প্রত্যেকটা মেয়ে হঠাৎ করে চুপ করে যায়। পাথরের মূর্তির মতো তারা চুপচাপ বসে থাকে। তাদের দেখে মনে হচ্ছিল কিছু একটা নিয়ে তারা ভয় পাচ্ছে, কিন্তু সেটা তারা কাউকে বলতে পারছে না। ক্যান্টিনে থাকা দুটো কর্মচারীও কিছু বুঝে উঠতে পারে না যে হঠাৎ করেই কি হয়ে গেল। এই সময় একটা লোক ক্যান্টিনে ঢুকে এসে সব মেয়েগুলোকে উঠে দাঁড়াতে বলে। মেয়েগুলো উঠে দাঁড়িয়ে পড়ে। সে সবার নাম জিজ্ঞাসা করে। মেয়েগুলো একে একে তাদের নাম বলে। সেই লোকটা বলে, এবার আমি তোমাদের যা যা বলবো সেই মতো তোমাদের কাজ করতে হবে। লোকটার সমস্ত আদেশ মেয়েগুলো যেন মন্ত্রমুগ্ধের মতো পালন করছিল। এই লোকটার নাম রাজনাথ। টিফিন টাইম শেষ হয়ে যাওয়ায় টিচাররা যে যার ক্লাস করাতে চলে যায়। একটা টিচার ক্লাসে এসে দেখে সেখানে কোনো স্টুডেন্ট নেই। সে অবাক হয়ে যায়। সে ক্লাসরুম থেকে বেরিয়েই আসছিল, তখন হঠাৎ করেই তার মনে হয় স্কুলের ছাদ থেকে কিছু একটা যেন নিচে পড়ে গেল। সে জানালা দিয়ে উঁকি মেরে দেখে একটা মেয়ে উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। সে ছুটে মেয়েটার কাছে যায়। তার চিৎকার শুনে সেখানে একটা সিকিউরিটি গার্ড আসে। সে ওপর দিকে তাকিয়ে দেখে 9টা মেয়ে স্কুলের ছাদের রেলিংয়ের ওপর উঠে দাঁড়িয়ে আছে। সে ছুটে প্রিন্সিপালকে গিয়ে এই খবরটা দেয়। প্রিন্সিপাল ছুটে আসে সেখানে। সে মেয়েগুলোকে বলে, তোমরা কি করছো? ওখান থেকে নেমে পড়ো। একটা মেয়ে বলে, ম্যাম আমাদের বাঁচান, আমরা করতে চাই না। অন্য আরেকটা মেয়ে বলে ওঠে, আমাদের কাছে আসবেন না ম্যাম, তাহলে আমরা এখান থেকে ঝাঁপ দিতে বাধ্য হব। তারা সবাই মিলে স্কুলের ছাদে যায়। মেয়েগুলোকে তারা ওখান থেকে নেমে আসতে বলে। মেয়েগুলো বলে, আমরা চাই না, কিন্তু আমাদের হবে, কারণ আঙ্কেল আমাদের বলেছেন এখান থেকে ঝাঁপ দিতে। আপনারা আমাদের বাঁচাতে এলেও আমাদের ঝাঁপ দিতেই হবে। প্রিন্সিপাল জিজ্ঞাসা করে, কে আঙ্কেল, তার নাম কি, কে সব বলেছে তোমাদের? সিকিউরিটি গার্ডরা একটা মেয়েকে জোর করে সেখান থেকে নামাতে গেলে মেয়েটা সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। বাকি মেয়েগুলো তাদের হাতে থাকা ঘড়িতে সময় দেখে নেয়। ঠিক 3টে বাজতেই তারা সবাই একে একে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। এবার কাহিনী চলে আসে অথর্বার বাড়িতে। অথর্বার মেয়ে আরিয়া। 12 বছর আগে তার ওপর বশীকরণ করা হয়েছিল। তার প্রভাবে সে এখনও স্বাভাবিক হয়নি। সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কোনো কাজও করতে পারে না। শুধু পুতুলের মতো চুপচাপ এক জায়গায় বসে থাকে। কোনো কথা বা ঘটনা নিয়ে তার মনে কোনো অনুভূতিও জাগে না। অথর্বার ঘরে চা পাতা শেষ হয়ে যাওয়ায় সে সেটা কিনতে কাছেরই একটা দোকানে যায়। দোকানি টিভিতে তখন খবরে দেখাচ্ছিল যে একটা স্কুলের ছাদ থেকে 10টা মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাদের এই আত্মহত্যা করার পিছনে কোনো কারণ ছিল না। তাদের উপর কোনো মানসিক চাপও ছিল না। স্কুলের প্রিন্সিপাল বলেছে মেয়েগুলো বলছিল যে আঙ্কেল বলেছে, তাই আমাদের এই কাজটা করতেই হবে। আপনারা আমাদের বাঁচাতে এলেও আমাদের এখান থেকে ঝাঁপ দিতেই হবে। এটা শুনে অথর্বা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসে। সিঁড়ির নিচের একটা ঘরে চাবি খুলে সে ঢোকে। সেই ঘরটায় একটা লোক মেঝেতে শুয়ে পড়েছিল। তার পা লোহার শিকল দিয়ে বাঁধা। এই লোকটার নাম প্রতাপ। 12 বছর আগে এই আরিয়াকে বশীকরণ করেছিল। অথর্বা তাই প্রতাপের জীব দিয়েছিল, যাতে সে কোনোদিন মন্ত্র বলে আর কাউকে বশ করতে না পারে। সে প্রতাপকে জিজ্ঞাসা করে, তোর মতন কি আর কেউ আছে নাকি যে এই বিদ্যাটা জানে? প্রতাপ চোখ দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয় যে এরকম লোক আছে, আর তাকে সে চেনে। এইদিকে স্কুলে পুলিশ ডাকা হয়। মিডিয়ার লোকও সেখানে এসে জড়ো হয়। স্টুডেন্টদের বাবা মায়েরাও সেখানে এসে ঝামেলা করে। সিনিয়র পুলিশ অফিসার টিচারদের নিয়ে ক্যান্টিনে যায় মেয়েদের জিজ্ঞাসাবাদ করতে। সেখানে একটা মেয়ে উঠে এসে তাকে বলে যে আঙ্কেল আপনাকে একটা মেসেজ দিতে বলেছিল। পুলিশ জিজ্ঞাসা করে, কি মেসেজ, আমাকে বলো, ভয় পাওয়ার দরকার নেই। মেয়েটা বলে, আপনাদের প্রতাপ আঙ্কেলকে খুঁজতে হবে। তাকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে এই শহরের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ছাদ থেকে এই 10টা মেয়ের ঝাঁপ দেয়া তো শুধুমাত্র সূচনা ছিল, এরপর আরও কিছু খারাপ হবে। প্রিন্সিপাল কিছুই বুঝে উঠতে পারে না যে মেয়েরা কোন আঙ্কেলের কথা বলছে, কি এমন হয়ে গেল যে তারা এরকম আচরণ করছে।
মেয়েটা এবার সেখানে বসে থাকা বাকি মেয়েদের বলে, আমি আমার মেসেজটা দিয়ে দিয়েছি, এবার তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। এটা বলার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা 100টার মতো মেয়ে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে পালিয়ে যায়। তারা কাউকে মানে না, সবাইকে ঠেলে ফেলে দিয়ে চলে যায়। স্কুল থেকে ছুটে বেরোতে গেলে পুলিশরা তাকে ধরতে যায়। তারা পুলিশকেও ছুটে পালিয়ে যায়। তাদের বাবা মাকেও তারা মানে না, তাদেরকেও ধরে মিডিয়ার ক্যামেরা ভেঙে দেয়। মেয়েগুলো স্কুল থেকে বেরিয়ে গোটা শহরে ছড়িয়ে পড়ে, চারিদিকে ভাঙচুর করতে থাকে, সামনে যাকেই পায় তাকে ফেলে। তাদের গায়ে যেন অসুরের ক্ষমতা এসে গিয়েছিল। খেলায় মেতে উঠেছিল তারা। আথারবা ঘরে বসে নিউজ চ্যানেলে এই খবরটা দেখছিল। সেখানে বলা হয় কোনো প্রতাপ আঙ্কেলকে খোঁজার জন্যই মেয়েরা নাকি এরকম করে বেড়াচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে যেন কোনো মানসিক রোগের শিকার হয়েছে তারা, নিজেদের বাবা মাকে পর্যন্ত চিনতে পারছে না। আথারবা এসব দেখে কিছুক্ষণ ভাবে যে কি করা যেতে পারে। তারপর সে একটা ইলেকট্রনিক্স শোরুম থেকে দুটো বড় বড় বাক্সে কিছু একটা কিনে নিয়ে আসে। সেগুলো নিয়ে এসে সে নিচের ঘরে একটা আর ওপর ঘরে একটা রেখে দেয়। এরপর সে প্রতাপের কাছে যায় আর তার হাত ও মুখ লোহার শিকল দিয়ে বেঁধে দেয়। এদিকে স্কুলে সেই মেয়েটা পুলিশটাকে গিয়ে বলে যে আপনার কাছে আর মাত্র 5 মিনিট আছে, এর মধ্যে যদি আপনি প্রতাপ আঙ্কেলকে খুঁজে না পান তাহলে কিন্তু আরও খারাপ হবে। পুলিশটা তার কাছে জানতে চায় যে কি হবে এরপর। এই সময় আথারবা সেখানে এসে পৌঁছয়। সে মেয়েটাকে বলে প্রতাপ আমার কাছেই আছে, তাকে বাঁচিয়ে রেখেছি আমি। প্রতাপকে খুঁজে পেয়ে গেলে তারপর কি করতে হবে সেটা ওই আঙ্কেলটা তোমায় বলেনি? মেয়েটা কিছুই বলে না, চুপ করে থাকে। পুলিশ তাকে বলে কে এই প্রতাপ, আর এসব কি হচ্ছে, মেয়েগুলোর সাথে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। আথারবা বলে বশীকরণ করা হয়েছে এদেরকে, আর এটা যে করেছে সে একটা রাক্ষস। তোমরা যত কষ্ট পাবে, চিৎকার চেঁচামেচি করবে, ততই তার আনন্দ হবে। সে শুধু বলবে আর এই মেয়েগুলো তার কথা মতো কাজ করে যাবে। তারা না চাইলেও তাদেরকে এই কাজটা করতেই হবে। ভিতর থেকে মেয়েগুলো চেঁচাবে, বলবে বাবা মা আমাকে বাঁচিয়ে নাও, কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। পুলিশটা বলে এমনি এখানে সবাই ভয় পেয়ে আছে, এসব গল্প বলে আর বেশি ভয় পাওয়ানোর দরকার নেই। আথারবা বলে এটা গল্প নয়, বাস্তব। এসব তো কিছুই নয়, এর থেকেও আরও বেশি কিছু খারাপ আমি আমার জীবনে দেখেছি, অনুভব করেছি সেই জিনিসটাকে। পুলিশটা বলে তাহলে আপনি বলুন এসব কি করে থামানো যাবে? আথারবা বলে প্রতাপকে পেয়ে গেলেই সে এসব থামিয়ে দেবে। প্রতাপও এই লোকটার মতোই একটা রাক্ষস, কিন্তু তার আগে আমি ওই লোকটাকে দেখতে চাই যে এসব করছে। পুলিশটা বলে সেই লোকটা কোথায় আছে কিছুই জানি না, এই মেয়েটাকে জিজ্ঞাসা করছি কিন্তু কিছুই বলতে পারছে না। আথারবা বলে সে এদের মাঝখানেই কোথাও আছে। এরপর আথারবা ঘরটা চারিদিকে ভালো করে দেখে। সে লক্ষ্য করে এতজনের মাঝখানে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সে বুঝে যায় এটাই সেই লোকটা। এরপর সেই লোকটা অর্থাৎ রাজনাথ বলে ওঠে, হ্যাঁ আমিই সেই রাক্ষসটা, যত্রতত্র সর্বত্র আমিই আছি। এই মেয়েগুলোর কাছে আমিই এখন সব। এদের এই অবস্থার কারণটা আমি জানি। তোমাদের অনেক রাগ হচ্ছে, আমাকে মারতে ইচ্ছা করছে, কিন্তু তোমরা যদি আমাকে কিছু করো তাহলে এই মেয়েগুলো কিন্তু তোমাদের ছাড়বে না। এরা এমনকি নিজেদের গায়েও আগুন লাগিয়ে নেবে। সে আথারবাকে বলে প্রতাপ ভাইয়ের সাথে তোর বেশ ভালোই অভিজ্ঞতা আছে দেখছি, আমাকে 5 মিনিট দে, আমি এদের সবাইকে সামলে নিই, তারপর তোর সাথে কথা বলছি। এই বলে সে ওই মেয়েটার কাছে যায় আর বলে প্রতাপ আঙ্কেলকে খুঁজে পেয়ে গেলে তারপর কি করতে হবে সেটা তো তোমাকে বলেছিলাম। মেয়েটা বলে আমি ভুলে গেছি আঙ্কেল, ভয়েতে আমার মনে ছিল না। রাজনাথ তখন মেয়েটাকে একটা চড় মারে। সবাই রাজনাথের ওপর রেগে যায়। ও তখন মেয়েটার হাতে একটা ছুরি দেয় আর বলে হাতের শিরা কেটে দিতে। মেয়েটা তাই করে। তার বাবা মা তাকে আটকাতে যায়। রাজনাথ তখন বলে তোমাকে যদি কেউ আটকাতে আসে তাহলে তুমি আরো বেশি করে নিজের হাতটা কেটে দেবে। এই সময় পুলিশটা বন্দুক বের করে রাজনাথকে জন্য সেটা পাশ থেকে অন্য একটা মেয়ে দেখতে পেয়ে যায়। সে ছুটে এসে পুলিশের পেটে ছুরি মেরে দেয় আর তার কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয়। রাজনাথ তখন বলে আমি বলেছিলাম আমার কোনো ক্ষতি হোক, সেটা এই মেয়েগুলো চায় না। এইদিকে সেই মেয়েটা তার হাতে শিরা কাটতে কাটতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার মা রাজনাথের পা ধরে কান্নাকাটি করে। তারা সবাই সেখানে এত চেঁচামেচি করছিল যে রাজনাথ কথাই বলতে পারছিল না। তাই সে সবাইকে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে বলে, শুধু মেয়েগুলোই সেখানে থাকবে। তারা যেতে চায় না। প্রিন্সিপাল তাদেরকে অনেক করে অনুরোধ করে। রাজনাথ বলে এখানে কে ভালো বন্দুক চালাতে পারো?
একটা মেয়ে বলে সে বন্দুক চালাতে পারে, তাই তার হাতে পুলিশের বন্দুকটা দিয়ে রাজনাথ বলে 2-1 বার সবাইকে রিকোয়েস্ট করবে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। যদি না যায় তাহলে সোজা গুলি করে দেবে, আর শুরুটা তুমি তোমার বাবা মাকে দিয়েই করো। মেয়েটা তার বাবা মাকে গিয়ে বলে সেখান থেকে বেরোতে। তার সে কথাটা না শোনায় মেয়েটা তার বাবা মাকে গুলি করে দেয়। এরপর সেই মেয়েটা যে হাতে শিরা কেটে গেল তার বাবা মাকেও সে গুলি করে দেয়। রাজনাথ বলে ঠিক এইভাবেই যে যে পেরেন্টস এখান থেকে বের হতে চাইবে না তাদেরকে গুলি করে দাও। মেয়েটা অমনি সঙ্গে সঙ্গে গিয়ে একে একে গুলি করতে শুরু করে। বাকি পেরেন্টসরাও এটা দেখে ভয়েতে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে যায়। সবাই বেরিয়ে গেলে রাজনাথ অথর্বার সাথে কথা বলতে বসে। সে জিজ্ঞাসা করে প্রতাপ ভাই কোথায় আছে। অথর্বা বলে 12 বছর আগে সে আমার মেয়ের ওপর বশীকরণ করেছিল, তাই আমার মেয়ে 12 বছর ধরে বশীকরণের মধ্যেই আছে। প্রতাপকে আমি হাত পা বেঁধে একটা ঘরে বন্দি করে রেখেছি। এই কথাটা রাজনাথের বিশ্বাসই হয় না। অথর্বা বলে গত 12 বছর ধরে সে আমার কাছে বন্দি হয়ে আছে। আমার কাছে সে রোজ হাত জোর করে তার কামনা করে। রাজনাথ বলে মুখ সামলে কথা বল। প্রতাপ আমার দাদা হয়, গুরু হয় আমার। এরকম করে তাকে নিয়ে বললে তোর সাথে কিন্তু আমি খুব খারাপ করব। অথর্বা বলে কি করবি আমার সাথে? বড় জোর ফেলবি। এত বছর ধরে তো সেটারই অপেক্ষায় আছি। এই মেয়েগুলো আমার সম্পর্কে কেউ হয় না, তাই এদের সাথে তুই কি করলি তাতে আমার কিছু যায় আসে না। এমনিও এখন এদের সাথে তুই যা করেছিস তার জন্য ভবিষ্যতে এদেরকে ভুগতে হবে। এদের বাবা মায়েরা এসে আমার কাছে হাত জোর করবে, কান্নাকাটি করবে যাতে আমি প্রতাপকে তোর হাতে তুলে দিই আর তাদের মেয়েদেরকে তুই ছেড়ে দিস। কিন্তু আমি প্রতাপকে তোর কাছে দেব না। তবে একটা শর্ত আছে, তুই যদি আমার মেয়েকে বশীকরণ থেকে বের করে আনতে পারিস তাহলে প্রতাপকে আমি তোর হাতে তুলে দেব। রাজনাথ প্রথমটা রেগে যায়, কিন্তু যখন অথর্বা বলে আমাকে এখন বাড়ি যেতে হবে, না হলে প্রতাপ হয়তো যেতে পারে, তখন রাজনাথ রাজি হয়ে যায়। সে স্কুলের প্রিন্সিপালকে ডাকে আর বলে আমার 2টো বাস লাগবে, সঙ্গে ড্রাইভারও চাই। এই মেয়েগুলোকে নিয়ে একটা জায়গায় যাব, আর বাইরে যতগুলো পেরেন্টস আছে, পুলিশ, মিডিয়ার লোক, স্কুল টিচার, সবাইকে একটা ক্লাসরুমের মধ্যে বন্দি করে রেখে দিন, আমি যেন তাদেরকে দেখতে না পাই। আপনাদের বাসে নিশ্চয়ই জিপিএস ক্যামেরা লাগানো আছে, তার ফলে আপনারা নিশ্চয়ই কম্পিউটারে বসে এটা দেখতে পাবেন যে বাসটা কোথায় যাচ্ছে। শুধু চুপচাপ বসে দেখবেন, আমাদের পিছু নেওয়ার চেষ্টা করবেন না। কাজ হয়ে গেলে আমি মেয়েদেরকে ছেড়ে দেব, তখন আপনারা সেই বাসের লোকেশনটায় এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যাবেন। রাজনাথের কথা মতো প্রিন্সিপাল 2টো বাসের ব্যবস্থা করে দেয় আর বাকিদের একটা ক্লাসরুমে ঢুকিয়ে দেয়। বাসে করে যেতে যেতে রাজনাথ দেখতে পায় একটা মেয়ে রাস্তার ওপর বসে একজনের মাথা পাথর দিয়ে দিচ্ছে। রাজনাথ সেই মেয়েটাকে ডাকে আর বলে বাসে উঠে পড়তে। তাকে অনেকবার করেই রাজনাথ বাসে উঠতে বলে, কিন্তু মেয়েটা বাসে ওঠে না। সে ওখান থেকে ছুটে পালিয়ে যায়। অথর্বার এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগে। রাজনাথ এবার অথর্বাকে জিজ্ঞাসা করে তুই কি করে প্রতাপ ভাইকে বন্দি করে রাখলি? মানে প্রতাপ ভাইয়ের এত ক্ষমতা আর তোর মতো একটা সাধারণ মানুষ তাকে কিভাবে বন্দি করে রাখতে পারে? অথর্বা বলে তার সঙ্গে গিয়ে দেখা করেই তুই বুঝতে পেরে যাবি। এরপর অথর্বা রাজনাথকে জিজ্ঞাসা করে এত বছর পর হঠাৎ করে ভাইয়ের জন্য এত ভালোবাসা? রাজনাথ বলে আমার উনার কাছ থেকে কিছু শেখা বাকি আছে এখনো। অনেক বছর ধরেই আমি উনাকে খুঁজছি, ফোন করেছি কিন্তু পাইনি। উনার পারমিশন ছাড়া তো উনার বাড়িতেও যেতে পারবো না, কারণ উনার বশীভূত মেয়েরা তো আমাকে ফেলবে। তাও আমি রিস্ক নিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখলাম প্রতাপ ভাইও নেই আর তার মেয়েরাও নেই। তারপর ভাবলাম হয়তো কোনো মন্ত্র সাধনার জন্য কোথাও গেছেন। একবার এরকম হয়েছিল, একটা মন্ত্রসিদ্ধির জন্য 2.5 বছর একই জায়গাতে বসে সাধনা করেছিলেন উনি, সেখান থেকে একটুও নড়েননি। অনেক বছর কেটে যাওয়ার পরও যখন কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখন আমার একটু খটকা লাগে। সকাল থেকে রাত অবধি কত জায়গায় খুঁজেছি আমি ওনাকে, কিন্তু পাইনি। তাই শেষমেশ এই পথটাই আমাকে অবলম্বন করতে হলো। অথর্বা বলে মেয়েদের এভাবে বশ করে তোমরা কি পাও, কি উদ্দেশ্য থাকে এর পিছনে? রাজনাথ বলে এই 12 বছরেও তুই বুঝতে পারলি না? এ বলে সে একটা মেয়েকে বলে বাসের জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিয়ে দিতে। সেও সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দেয়। রাজনাথ বলে শাস্ত্রে বলা হয়েছে মেয়েরাই নাকি শক্তি, তারাই সৃষ্টি, তারা চাইলেই সব করতে পারে, কিন্তু ওখানে ভুল বলা হয়েছে। পুরুষই আসল শক্তি, সে চাইলেই তার আঙুলের ইশারায় সবাইকে নাচাতে পারে। পুরুষই সৃষ্টি, সেই এই গোটা ব্রহ্মাণ্ড। তারা এবার অথর্বার বাড়িতে পৌঁছে যায়।
বাস থেকে নেমে রাজনাথ বলে, অর্ধেক মেয়ে আমার সাথে এই বাড়িটার ভিতরে যাবে, আর অর্ধেক মেয়ে এই ঘরের চারিদিকে পাহারা দেবে, যাতে বাইরে থেকে কেউ এসে এই ঘরে ঢুকতে না পারে। বাড়িতে ঢুকে অথর্বা প্রথমেই তাকে উপরের ঘরে নিয়ে যায়। সেখানে আরিয়াকে দেখে রাজনাথ বলে, এই 12 বছর ধরে কি এইভাবেই হেসে যাচ্ছে? এটা তো বড় ভাই ছাড়া আর কেউ করতেই পারবে না। এটাই তো আমার শেখা বাকি রয়ে গেল। তারপর সে জিজ্ঞাসা করে, প্রতাপ কোথায়? অথর্বা বলে, আমার মেয়েকে আগে ঠিক করে দাও, তারপর আমি প্রতাপের সাথে তোমার দেখা করাবো। রাজনাথ বলে, আগে প্রতাপ ভাইকে আমি দেখব, তারপর তোর মেয়েকে আমি ঠিক করব। অথর্বা এবার তাকে নিচে ঘরে নিয়ে আসে, তারপর সিঁড়ি ঘরটা খুলে দেয়। ভিতরে ঢুকে রাজনাথ দেখে একটা অন্ধকার নোংরা ঘরের মধ্যে প্রতাপ শুয়ে পড়ে আছে। তার হাত পা মুখ সব লোহার শিকল দিয়ে বাঁধা। প্রতাপের অবস্থা দেখে রাজনাথ বলে, এটা কি করেছিস তুই? তুই তো আমাদের থেকেও বড় রাক্ষস। অথর্বা বলে, দেখে নিয়েছিস তোর প্রতাপ ভাইকে? সে তোর চোখের সামনেই আছে আর বেঁচে আছে। এবার আমার মেয়েকে তুই ঠিক করে দে। রাজনাথ বলে, তোর মেয়েকে নিচে নামিয়ে নিয়ে আয়, তাকে ঠিক করতে বড় ভাইয়ের প্রয়োজন হবে। অথর্বা সঙ্গে সঙ্গে ছুটে উপরে যায়, তার মেয়েকে নিচে নামিয়ে নিয়ে এসে সোফায় বস করায়। তারপর একটা হুইল চেয়ার নিয়ে এসে তাতে বসিয়ে সেই ঘরটার ভিতর নিয়ে যায়। রাজনাথ বলে, তুই কি ভাইয়ের কাছ থেকে কিছু ধার নিয়েছিলি? অথর্বা বলে, না, কিছু নিইনি তো। ও শুধু আমার মেয়েকে চিনি খাইয়েছিল, ওটা দিয়েই বশ করে নিয়েছিল। রাজনাথ বলে, কিন্তু সেটার প্রভাব তো এতদিন থাকবে না। তোর বাড়ির কেউ নিশ্চয়ই ভাইয়ের কাছ থেকে কোনো ঋণ নিয়েছিল, যেটা শোধ করেনি। অথর্বা বলে, আমি তোকে চিনতামই না। রাজনাথ বলে, তাহলে তোর বউ নিশ্চয়ই নিয়েছিল। অথর্বা বলে, না, সে নেয়নি। আমার ছেলে আর আমার স্ত্রী কেউই বেঁচে নেই। রাজনাথ বলে, 12 বছর ধরে কেউ এরকম বশীভূত হয়ে থাকে না। এই কেসটা একটু আলাদা মনে হচ্ছে। এইসব মেয়েগুলোকে আমি খাবার খাইয়ে বশ করিনি, বরং মন্ত্রের মাধ্যমে বশ করেছি। 24 ঘন্টার ভিতরে এরা আবার স্বাভাবিক হয়ে যাবে। যতক্ষণ এরা আমার কাছাকাছি আছে ততক্ষণই মন্ত্র কাজ করবে। রাস্তায় ওই মেয়েটাকে দেখলি না? অত করে আমি তাকে বাসে উঠতে বললাম, কিন্তু উঠল না, কারণ সে আমার থেকে দূরে ছিল, তাই মন্ত্র কাজ করেনি। ভাইয়ের থেকে কিছু তো ধার নিয়েছিলি তোরা, মনে কর, ভালো করে মনে কর। অথর্বা অনেক ভেবে ভেবে বলে, প্রতাপ আমাকে 10 টাকার চা খাইয়েছিল, সেই টাকাটা ও আমার কাছ থেকে নেয়নি। রাজনাথ তখন বলে, তাহলে দিয়ে দে 10 টাকাটা ভাইকে, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। অথর্বা তো অবাক হয়ে যায়, এই কাজটা এত সহজ, শুধু 10টা টাকা দিলেই সব ঠিক হয়ে যাবে? তাহলে তো কবেই সমস্যার সমাধান হয়ে যেত। অথর্বা দেখে তার কাছে খুচরো নেই। সে ছুটে গিয়ে টেবিলে থাকা একটা বাক্স থেকে 10 টাকার খুচরো বের করে নিয়ে আসে। রাজনাথ বলে, ভাইকে উঠে বস করা, ওর চোখে মুখে জল দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আয়, তারপর ওই 10 টাকাটা ভাইয়ের হাতে দিয়ে দে, তাহলেই হবে। অথর্বা তাই করে। অনেক করে ডাকাডাকির পর তবে প্রতাপের জ্ঞান ফেরে। অথর্বা তাকে বলে, এই নে প্রতাপ, তোর চায়ের 10 টাকা, আমি তোকে দিয়ে দিচ্ছি। প্রতাপ কিছুতেই সেই টাকাটা নিতে চায় না। অথর্বা জোর করে তার হাতে টাকাটা গুঁজে দেয়। এবার রাজনাথ বলে, নে, হয়ে গেল, ঋণ থেকে এবার তুই মুক্ত। তোর মেয়েকে তুই ডাক, তাহলেই সে বশীকরণ থেকে মুক্ত হয়ে যাবে। অথর্বা এবার গিয়ে আরিয়াকে অনেক করে ডাকাডাকি করে। অনেকক্ষণ ধরে তার নাম ধরে ডাকার পর আরিয়া শেষমেশ বশীকরণ থেকে মুক্ত হয়। তাকে জড়িয়ে ধরে অথর্বা কাঁদতে থাকে। আরিয়া এত বছর পর মুক্ত হয়ে চিৎকার করে করে কাঁদতে থাকে। সে প্রতাপকে দেখতে পেয়ে প্রথমটা ভয় পেয়ে যায়, তারপর সে রেগে যায়। সে প্রতাপকে মারতে চায়। তখন অথর্বা তাকে সেই ঘরটা থেকে বের করে নিয়ে চলে আসে। চিৎকার করতে করতে আরিয়ার মনে হয় তার কানে কিছু একটা গোঁজা আছে, তার জন্য সে ঠিক মতো শুনতে পাচ্ছে না। অথর্বা তাকে সেগুলো কানে রাখতে বলে। রাজনাথ তাকে বলে প্রতাপের হাতের পায়ের শিকলগুলো খুলে দিতে। সে তাকে চাবি দিয়ে দেয় আর খুলে নিতে বলে। রাজনাথ মেয়েগুলোকে চাবি দিয়ে বলে প্রতাপকে খুলতে। প্রতাপের মুখের শিকলটা খোলার পর রাজনাথ গিয়ে তার সাথে কথা বলে, কিন্তু প্রতাপ কোনো কথা বলতেই পারছিল না। রাজনাথ বলে, কি হয়েছে আপনার, কোনো কথা বলতে পারছেন না কেন? প্রতাপ তখন তাকে ইশারা করে বলে যে অথর্বা তার জিভ নিয়েছিল। রাজনাথ তখন রেগে যায়। ছুটে এসে সে অথর্বাকে লাথি মেরে ফেলে দেয়, তারপর তাকে মারতে থাকে। আরিয়া তাকে বাঁচাতে গেলে রাজনাথ তার চেয়ারে লাথি মেরে তাকে উল্টে ফেলে দেয়। সে বলে, আমি নতুন মন্ত্রবিদ্যা শিখব বলে আর তুই উনার জিভটা দিলি, এবার আমি কোথায় থেকে শিখব? আমার এত পরিশ্রমের ওপর তুই জল ঢেলে দিলি।
এবার আমি তোর মেয়ের অবস্থা আরো খারাপ করে দেব। এই বলে সে আরিয়ার পা ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। অথর্বা তখন বলে, আমার মেয়েকে নিয়ে যাস না, তুই ওকে বস থেকে বের করতে সাহায্য করেছিস, তাই আমি প্রতাপকে তোর হাতে তুলে দিয়েছি। কিন্তু তুই যদি আমার মেয়ের কোনো ক্ষতি করিস তাহলে তোর অবস্থা তোর ভাইয়ের থেকেও খারাপ করে দেব। রাজনাথ এবার তার পাটা আরিয়ার মাথার উপর দিয়ে বলে, কি করবি তুই আমার? অথর্বা তখন তার কানে কিছু একটা পড়ে নেয় আর তার ঘড়ির একটা সুইচ টিপে দেয়। ফলে সে যে যন্ত্রটা দোকান থেকে কিনে নিয়ে এসেছিল সেটা থেকে একটা অদ্ভুত আওয়াজ বেরোতে থাকে। তার ফলে সবার কানে যন্ত্রণা হতে শুরু করে। মেয়েগুলো একে একে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই সুযোগে অথর্বা একটা ফুলদানি দিয়ে রাজনাথের মাথায় তাকে অজ্ঞান করে দেয়। এরপর তাকেও প্রতাপের সঙ্গে সেই ঘরেই বন্দি করে রেখে দেয় আর তার জিভটাও কেটে দেয়। পরের দিন সকালে পুলিশ এসে সব মেয়েদের উদ্ধার করে নিয়ে যায়। স্কুলের প্রিন্সিপাল আর পুলিশ রাজনাথকে আর প্রতাপকে তাদের হাতে তুলে দিতে বলে। অথর্বা বলে, আইন এদের কি এমন শাস্তি দেবে? যতদূর সম্ভব দণ্ড দেবে, কিন্তু সেটা তো এদের জন্য খুব নগণ্য শাস্তি হয়ে যাবে। এইসব মেয়েগুলো তো মাত্র কয়েক ঘন্টার জন্য এরকম মানসিকভাবে বন্দি ছিল, কিন্তু আমার মেয়ে তো 12 বছর ধরে বন্দি ছিল। আমি এদের দুজনকে ছাড়বো না, ওরা আমার কাছেই থাকুক। ওদেরকে আমি রোজ শাস্তি দেব, না ওদেরকে মরতে দেব না বাঁচতে দেব। আইন এই শাস্তি ওদেরকে কখনোই দিতে পারবে না যেটা আমি ওদেরকে দেব। এরপর তারা সবাই ওখান থেকে চলে যায়। অথর্বা ফলের জুস করে নিয়ে উপরে ছাদে যায়। সেখানেই তার মেয়ে আরিয়া চেয়ারে বসেছিল। সে ওই জুসটা আরিয়ার পাশে টেবিলে রেখে দেয়। আরিয়া ধীরে ধীরে হাত বাড়িয়ে গ্লাসটা তুলে নিয়ে জুসটা খায়। নিজের মেয়েকে এত বছর পর আবার স্বাভাবিক হতে দেখে অথর্বার মুখে একটা প্রশান্তির হাসি লেগে থাকে। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক এবং এরকম আরও সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেন শুনতে গেলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।